রামপুরা, বাড্ডা, ওয়াবদা, মেরাদিয়া। জুলাই গণ অভ্যুত্থানে সমগ্র এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। ছাত্র জনতার বিপক্ষে পুলিশের অবস্থান এতটাই আক্রমণাত্মক ছিল যে এক পর্যায়ে তাদের গুলিও শেষ হয়ে যায়। এরপর পুলিশকে ঘিরে ফেলে ছাত্র জনতা। পরে তাদেরকে উদ্ধার করতে হেলিকপ্টার পাঠাতে হয় স্বৈরাচারী সরকারকে। পরের ঘটনা আরও ভয়াবহ, নৃশংসতার। আইনশৃঙ্খলা বাহিনীর তাণ্ডব বেড়ে যায় কয়েক গুণ। হাসপাতালের ভেতরে থাকা চিকিৎসকও রেহাই পাননি বন্দুকের গুলি থেকে। ওই হসপিটালে ঢোকার সময়ও গুলি করে মানুষ লাশ পড়ে আসলো সামনে। নিয়ে যে যাবে, আমরা দুই একজন বন্ধুরা মিলে যে ধরে নিয়ে যাব, ওই মুহূর্তে আমাদের হাতে লাশ, গুলিবিদ্ধ শরীর, সেটা নিয়ে যাচ্ছে, ওই মধ্যে পিছন থেকে আবার গুলি। উনি একটা গাছের পিছনে দাঁড়ায় টিএসএল মারছে। আমি এবার নোয়ার পরে আর উঠতে পারি না। এখানে একটা লাগছে, বুকে কিছু পায়ে, আমি পড়ে গেছি। ছাত্রদের উপর পুলিশ, বিজিবি আর ছাত্রলীগ কর্মীদের উন্মত্ততা দেখে এলাকার লন্ড্রি দোকানদার থেকে শুরু করে বাবুর্চি সবাই নেমে আসে রাজপথে। সেই সব দিনের কথা ভেবে এখনো শিউরে ওঠেন এই এলাকার মানুষ। পুলিশের লাইসেন্সকৃত একটা অস্ত্র ছাত্রলীগের হাতে ছিল, ওইটা দিয়ে ফায়ার করে দেন আমার সামনে যে ছিল ওর খুব বাজেভাবে আহত হয়েছে। ওর কাছ থেকে যেগুলো বেঁচে আসছে এগুলো আমার গায়ে লাগছে। চোখের সামনে দুইজন মারা গেল, একজন ছোট ভাই আর একজন ওই যে লন্ড্রিওয়ালা আঙ্কেল। প্রায় 10-15 জন রে গুলি খাওয়া দেখছি। এতটাই ভয়াবহ ছিল যে ওই দিন ছাত্ররা আসলে দাঁড়াতে পারতেছিল না। রামপুরা ফুটওভার ব্রিজের ওখানে বিজিবির একটা গাড়ি ছিল, এপিসি, আর ছাত্ররা ছিল পলাশবাগ মোড়ে। এইখানে কম করে হলো 5 থেকে 7 জন গুলি করে মারছে বিজিবি। 17 জুলাই পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে শিক্ষার্থীদেরকে বের করে আন্দোলন থামিয়ে দেওয়ার একটি চেষ্টা করা হয়। আর ঠিক তার পরদিন অর্থাৎ 18 জুলাই রামপুরা টিভি সেন্টারের সামনের এই সড়কটিতে অবস্থান নিতে শুরু করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যা সারা দেশের আন্দোলনে একটি নতুন মাত্রা যুক্ত করে। 19 জুলাই ঘর থেকে বের হওয়ার সময় মসলিউদ্দিন বলে গিয়েছিলেন ফিরে ছেলের সঙ্গে বসে দুপুরের খাবার খাবেন, যার জন্য এখনো অপেক্ষায় এই শিশু। কিন্তু 10 বছরের বিশেষ চাহিদা সম্পন্ন আফনান জানে না ঘাতকের গুলি তার বাবার ঘরে ফেরার সব পথ বন্ধ করে দিয়েছে। ফোন দিতে আসি কিন্তু ফোন ধরে না। একবার বারান্দায় আসি, আবার ঘরে আসি, তারপরে এদিক থেকেই আমার 7টার দিকে ফোন দিছে ফরাজি হাসপাতাল থেকে। বলে এই লোকটা কি লাগে আপনার, উনি তো মারা গেছে। তারপর আমি বলছি না, আমি বিশ্বাস করি না, এইমাত্র আমার সাথে কথা বলছে। এলাকায় বাবুর্চির কাজ করতেন রেজাউল করিম। ছেলেকে আন্দোলন থেকে ফেরাতে সেদিন বাসা থেকে বের হন তিনি। কিন্তু চারপাশে শত শত মানুষের মৃত্যু দেখে নিজেই ঝাঁপিয়ে পড়েন বৈষম্য রোধের লড়াইয়ে। এদিকে বুলেট লাগে 12-13টার মতো। মধুবাগ ওই নতুন রাস্তার মোচরে যখন যাই, ওই টাইমে একটা টিয়ার ছিল আমার পাততলে ঘুরতেছে, নিঃশ্বাস নিতে পারতেছি না গ্যাসে। তারপরেও ওই দিক থেকে পুলিশে এটা গুলি ছুড়লো আমার লগে, 4-5 জন আমরা এক লগে ওই জায়গাতেই পড়ে যাই। তখন আমার এই চোখ মুখতেই আমি অবশ হয়ে গেছে, সব রক্ত দিয়ে আমার পুরো শরীর ভিজে আছে। দৃষ্টি হারিয়ে কর্মহীন রেজাউলের স্বাভাবিক জীবনে ফেরা এখন অনিশ্চিত। তবুও তার চোখের বিনিময়ে পাওয়া বৈষম্যহীন সমাজের সুফল যেন পায় এদেশের প্রতিটি মানুষ, এ আশা নিয়েই বেঁচে আছেন তিনি। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।